কথা বলবো মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টারটা নিয়ে। এমন ভাবে কথা বলবো যে নার্সিং ভর্তি পরীক্ষায় তুমি বিএসসি হোক ডিপ্লোমা হোক, তোমার যেন আজকের আলোচনা থেকে সমস্ত কিছু কমন পড়ে যায় ইনশাআল্লাহ। এই ভরসা দিচ্ছি যে নার্সিং পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন আর আজকে আমাদের আলোচনা মোটামুটি সিমিলার থাকবে এবং এই আলোচনা থেকেই তুমি দেখবা যে ভর্তি পরীক্ষার জন্য, নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যা লাগবে সরাসরি চলে আসবে। তোমরা যারা আসো কাইন্ডলি সবাই যুক্ত হয়ে নাও, জানাবা যে সাউন্ড ঠিক আছে কিনা, সবকিছু ওকে কিনা। যদি ওকে থাকে তোমার যে বন্ধু বান্ধবগুলো নার্সিং প্রিপারেশন নিচ্ছে তাদেরকে মেনশন করে দাও এবং নিজেদের টাইমলাইনে শেয়ার করে দাও। ইনশাআল্লাহ আজকের ক্লাসের মাধ্যমেই তোমার মহাকর্ষ অভিকর্ষ একবারে তামাতামা হয়ে যাবে। আর কখনো নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না। সবাই একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও, আমরা ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা পড়ে ফেলবো। ওকে, একটু সবাই হচ্ছে যুক্ত হয়ে নাও, বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও। ওকে ওকে, সবাই যুক্ত হয়ে নাও তো, সবাই একটু যুক্ত হয়ে নাও। আমরা আমাদের পড়াশোনার দিকে চলে যাব। হ্যাঁ, ওকে ওকে, আশা রাখছি যে সবকিছু ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, অনেকে সালাম দিছো, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ও একসাথে ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা আমাদের পড়াশোনার দিকে চলে যাই। তো মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা আসলে কি? দেখো তো, আমরা সকালে সূর্য দেখি, তাই না? আর রাতে বা সন্ধ্যার পরে আমরা কি চাঁদ দেখি, তাই না? তাহলে এই যে মহাবিশ্বটা একটা স্ট্রাকচারালি একটা নির্দিষ্ট টাইমে সূর্য উঠতেছে, চাঁদ উঠতেছে, তাই না? অমাবস্যা হচ্ছে, পূর্ণিমা হচ্ছে, এই জিনিসগুলা মেইনলি হচ্ছে আমাদের মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের সাথে রিলেটেড। কিভাবে রিলেটেড এটা বোঝার জন্য আমাদের শুরুতে একটা জিনিস বুঝতে হবে যে মহাবিশ্বের প্রতিটা বস্তু পরস্পরকে নিজের দিকে টানতেছে। বুঝছো? নিজের দিকে টানতেছে। এই জিনিসটা তুমি কেমনে ফিল করো? সাপোজ এই যে উপর থেকে আপেল পড়তেছে, তাই না? আমি যদি গাছের নিচে পড়ি, আপেল না বলে আমরা বলি আম পড়তেছে, কারণ আমাদের কাছে আম অ্যাভেলেবেল, তাই না? আচ্ছা, আমটা তোমার কি মনে হয় নিচে কেন পড়লো? সে উপরে কেন গেল না? আমটা গাছ থেকে নিচে কেন পড়লো, উপরে কেন গেল না? তোমার কি মনে হইতে পারে? একটা অ্যান্সার দাও দেখি। এর একটা খুব মজার অ্যান্সার হচ্ছে যে ভাই, নিচে খাওয়ার লোক আছে, উপরে খাওয়ার লোক নাই। বুঝছো? এই কারণে আম উপরে না পড়ে নিচে পড়ছে, কারণ মানুষের খাওয়ার জন্যই তো আম তৈরি, তাই না? তো এই ঘটনাটার সাথে আমাদের এই চ্যাপ্টারের পড়াশোনা মোটামুটি রিলেটেড। বুঝছো? তাহলে আম নিচে পড়তেছে, উপরে যাচ্ছে না, রিজনটা কি বলতো? নিচে খাওয়ার লোক আছে, উপরে খাওয়ার লোক নাই, তাই তো? ওকে, সো এইটা কিভাবে রিলেটেড আসো আমরা একটু আমাদের পড়াশোনার মাধ্যমে বুঝি। সো আমরা যদি আমাদের শুরুতে করি, আজকে আমাদের আলোচনা হচ্ছে, আমরা পড়াশোনা করব আমাদের অভিকর্ষ বল, মহাকর্ষ বল, অভিকর্ষ বল, অভিকর্ষ স্তরণ, ভূস্থির উপগ্রহ এবং মুক্তিবেগ। এই এই কয়েকটা টপিকস হচ্ছে তোমাকে ভালোভাবে পড়তে হবে। আমি একটু বলে দেই, তোমরা যারা ডিপ্লোমার পরীক্ষা দিবা, তাদের জন্য এই তিনটে টপিকস হচ্ছে তোমার ডিপ্লোমা। হ্যাঁ, ডিপ্লোমার জন্য। কিন্তু যারা বিএসসির পরীক্ষা দিবা তাদের জন্য ফিজিক্সটা একটু বেশিই পড়তে হবে। তাদের জন্য সবগুলো টপিকস হচ্ছে বিএসসির জন্য। বুঝছো? বিএসসির জন্য যারা বিএসসির পরীক্ষা দিবা তাদের সবগুলোই পড়তে হবে। যারা ডিপ্লোমার পরীক্ষা দিবা তাদের জন্য এই তিনটে টপিকস, 1 থেকে 3। বুঝছো? যারা ডিপ্লোমার পরীক্ষা দিবা। ওকে, আসো আমরা আমাদের পড়াশোনার দিকে চলে যাই। হ্যাঁ, দেখো, পৃথিবী আকর্ষণ করে। আচ্ছা ঠিক আছে, পৃথিবী আকর্ষণ করে, দেখি আমরা কিভাবে পৃথিবী আকর্ষণ করে। তার মানে আমরা শুরু করব আমাদের মহাকর্ষ বল নিয়ে। হ্যাঁ, মহাকর্ষ বল নিয়ে পড়াশোনা শুরু করব। হ্যাঁ, মহাকর্ষ বল নিয়ে পড়াশোনা শুরু করব। আচ্ছা, মহাকর্ষ বলটা জিনিসটা বুঝার আগে আমরা এভাবেই চিন্তা করি যে ভাই, আমার দুইটা বস্তু আছে, একটা নির্দিষ্ট ডি দূরত্বে আছে, এবং এই বস্তু দুইটার ভর, মনে করো এর বস্তুর ভর m1 এবং এই বস্তুর ভর m2। তার মানে m1 m2 ভরের দুইটা বস্তু
ডি দূরত্বে আছে এবং বিজ্ঞানী নিউটন বলতেছে এই বস্তু দুইটা পরস্পরকে আকর্ষণ করবে। কি করবে রে? আকর্ষণ করবে। এই আকর্ষণ করা এটা একটা বল, কি বলতো? বল। এই বলটাকে বলতেছি আমরা যে তারা পরস্পরকে এফ বলে আকর্ষণ করবে। হ্যাঁ, এফ বলে আকর্ষণ করবে। তো এই এফ বলটা কেমন সেটা হচ্ছে নিউটনের, মনে রাখবা কার মহাকর্ষ সূত্র? নিউটনের মহাকর্ষ সূত্র। হ্যাঁ, মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র বলতেছে এই আকর্ষণ বলটা হবে তোমার, এই আকর্ষণ বল এফটা হবে এফ সমানুপাতিক m1 m2, অর্থাৎ এটা হচ্ছে আকর্ষণ বলটা হবে ভরের গুণফলের সমানুপাতিক। কি বলতো? আকর্ষণ বলটা হবে ভরের গুণফলের সমানুপাতিক। বুঝছো? ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ m1 m2 দুইটা ভর আছে, এদের গুণফল করব, গুণ করে সমানুপাতিক হচ্ছে আমার মহাকর্ষ বলটা। এবং তার যে দূরত্ব আছে এটা হবে f সমানুপাতিক 1/d²। কি বলতো? 1/d²। অর্থাৎ এটা মাথায় রাখবা যে মহাকর্ষ বলটা হবে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কি বলতো ভাই? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আমার এই এফটা হচ্ছে ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। খুব ভালোভাবে মাথায় রাখবা। হ্যাঁ, তাহলে এই জায়গা থেকে আমরা এইটাকে যদি বলি 1 নং ইকুয়েশন, এটাকে যদি বলি 1 নং ইকুয়েশন এবং এটাকে যদি বলি 2 নং ইকুয়েশন, 1 ও 2 হতে আমরা এটা বলতে পারি, 1 ও 2 হতে আমরা এটা বলতে পারি যে ভাইয়া আমাদের আসতেছে এরকম f সমানুপাতিক m1 m2/d²। বুঝছো? f সমানুপাতিক m1 m2/d²। এখন এই জায়গায় সমানুপাতিক চিহ্ন উঠাই গেলে একটা ধ্রুবক আসে। কি আসে? একটা ধ্রুবক আসে। এই ধ্রুবকটাকে বলবো আমরা, এই ধ্রুবকটা খুবই ইম্পর্টেন্ট একটা ধ্রুবক। এই ধ্রুবকটা হবে f ইকুয়ালস টু, দেখো সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক দেই, এই ধ্রুবকটাকে বলি g, মহাকর্ষীয় ধ্রুবক g m1 m2/d²। বুঝছো? g m1 m2/d²। এইটা হচ্ছে আমাদের মহাকর্ষ বলের সূত্র। এই সূত্রটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বুঝছো? তাহলে মহাকর্ষ বলের সূত্র কি বলতো? f সমানুপাতিক m1 m2/d²। ক্লিয়ার? f সমানুপাতিক m1 m2/d², মানে f ইকুয়ালস টু g m1 m2/d²। এই যে f পাইছি না, এই f বলের বৈশিষ্ট্য মাথায় রাখবা, মনে রাখবা যে আমরা এখন যেটা দেখব মহাকর্ষ বল, আমরা কি পাইলাম বলতো? মহাকর্ষ বল। আমরা কি পাইলাম? মহাকর্ষ বল। মহাকর্ষ বলটা কি পাইছি? মহাকর্ষ বলটা পাইছি f ইকুয়ালস টু g m1 m2/d², তাই না? m1 m2/d²। এই মহাকর্ষ বলের এই f বলের বৈশিষ্ট্য মাথায় রাখবা। এই বৈশিষ্ট্যটা তোমার পরীক্ষায় সরাসরি আসবে। এই মহাকর্ষ বলের বৈশিষ্ট্যটা তোমার সরাসরি পরীক্ষা আসবে। প্রথম বৈশিষ্ট্যটা মাথায় রাখবা, এই বলটা হচ্ছে মনে রাখবা এই বলটা হচ্ছে সর্বাপেক্ষা দুর্বল বল। কি বলতো? সর্বাপেক্ষা দুর্বল বল। বুঝছো? এই বলটা হচ্ছে তোমার সর্বাপেক্ষা দুর্বল বল। মনে রাখবা মৌলিক বল 4টা। কয়টা রে? 4টা। 4টার মধ্যে সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। বুঝছো? এবং এই বলটার আরেকটা বৈশিষ্ট্য মাথায় রাখবা, এই বলটা হচ্ছে তোমার গ্রাভিটন। কি বলতো? এইটা মাথায় রাখবা, গ্রাভিটন নামক কণার বিনিময়ে উৎপন্ন হয়। কণার বিনিময়ে উৎপন্ন হয়। বুঝছো? উৎপন্ন হয়। গ্রাভিটন নামক কণার বিনিময়ে উৎপন্ন হয়। এই কণাটার নাম ভালোভাবে মাথায় রাখবা। কি কণা বলতো? গ্রাভিটন নামক কণা। বুঝছো? গ্রাভিটন নামক কণার কারণে মহাকর্ষ বল উৎপন্ন হয়। এই বলের আরেকটা বৈশিষ্ট্য মাথায় রাখবা, এই বলটাকে আমরা বলি, মনে রাখবা এই বলটা মাধ্যমের উপর নির্ভর করে না। কি বলতো? মাধ্যমের উপর নির্ভর করে না। মাধ্যমের উপর নির্ভর করে না। বুঝছো? তুমি হচ্ছে পানিতেও চিন্তা করতে পারো, মহাকাশে, যে কোনো জায়গায়, যে কোনো মাধ্যমে এই মহাকর্ষ বলটা কাজ করে। বুঝছো ভাইয়া? ওকে। এবং এই বলটার আরেকটা বৈশিষ্ট্য মাথায় রাখবা, এই বলটা হচ্ছে পাল্লা অসীম। কি বলতো? পাল্লা অসীম। এই বলটার পাল্লা অসীম। তোমাকে সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করবে মহাকর্ষ বলের পাল্লা কত। পাল্লা অসীম বলতে আমি কি বুঝাইছি জানো? পাল্লা অসীম বলতে তুমি এইটা বুঝবা যে এটা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত। কি বলতো? অসীম পর্যন্ত
বিস্তৃত। কি বলতো? অসীম পর্যন্ত বিস্তৃত। বুঝছো? অসীম পর্যন্ত বিস্তৃত মানে যে কোনো জায়গায় এটা কাজ করে। মহাকর্ষ বলটা কি যে কোনো জায়গায় কাজ করে। এবং এই বলটা ধর্ম মাথায় রাখবা, এই বলটা ধর্ম হচ্ছে, এই বলটা হচ্ছে সর্বদা আকর্ষণ ধর্মী। কি বলতো? সর্বদা আকর্ষণ ধর্মী। হ্যাঁ, সর্বদা আকর্ষণ ধর্মী। মহাকর্ষ বলের এই 5টা বৈশিষ্ট্য তোমার তুমি ডিপ্লোমা হোক বিএসসি হোক, এই 5টা বৈশিষ্ট্য তোমাকে মাথায় রাখতেই হবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মহাকর্ষ বল সর্বাপেক্ষা দুর্বলতম বল। এই বলটা গ্রাভিটন নামক কণার কারণে উৎপন্ন হয়। এই বলটা মাধ্যমের উপর নির্ভর করে না। এই বলটা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত। এই বলটা সর্বদা আকর্ষণ ধর্মী। 5টা বৈশিষ্ট্য মাথায় থাকবে? বলো 5টা বৈশিষ্ট্য মাথায় থাকবে কিনা? ইনশাআল্লাহ বলো 5টা বৈশিষ্ট্য মাথায় থাকবে? হ্যাঁ, তোমার থাকা উচিত। ক্লিয়ার? এখন আসো, এই মহাকর্ষ বলে আমরা একটা ধ্রুবক পাইলাম জি। জি, এই জি নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। এখন আমরা বলবো এই জি কে আমরা বলবো মহাকর্ষীয় ধ্রুবক। কি বলো? মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক। কি বলতো? সার্বজনীন ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক মানে পৃথিবীতে এই ধ্রুবকটা সব জায়গায় সেম। এই ধ্রুবকটা কি বলতো? শুধু পৃথিবীতে না, তোমার সব জায়গায় এই ধ্রুবকটা সেম। এই ধ্রুবকটা তুমি বিএসসি হোক ডিপ্লোমা হোক, এই ধ্রুবক থেকে প্রশ্ন আসবেই। এই ধ্রুবক থেকে প্রশ্ন আসবেই। বুঝছো? এই ধ্রুবকের মনে রাখবা, এই মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবকের মানটা মাথায় রাখবা। এর মানটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। মানটা কত বলতে পারবা? মানটা হচ্ছে 6.673 ইন্টু 10^11। সবাই বলো মানটা কত? 6.673 ইন্টু 10^11। এই মানটা বারবার পরীক্ষা আসে নার্সিং ভর্তি পরীক্ষায়, কিন্তু পোলাপাইন তাও ভুল করে। কেন? এককে ভুল করে। একক সহ মানটা মনে রাখতে হবে। এককটা কি বলো? এককটা হবে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। বুঝছো? মহাকর্ষীয় ধ্রুবকের তাহলে কি মনে রাখবা? তুমি একক সহ মানটা মনে রাখবা 6.673 ইন্টু 10^11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। বুঝছো? খুব ভালোভাবে মাথায় রাখবা এবং ইনশাআল্লাহ পারবা। ওকে, এই মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রাটা, ভাই এই মাত্রাটা 5 স্টার ইম্পর্টেন্ট। মাত্রাটা মাথায় রাখবা যে m−1 l³ t−2। m−1 l³ t−2। কি বলবো ভাই, এই মাত্রাটা তোমার এসএসসি থেকে, একবার এসএসসি থেকে ভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত, মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত, নার্সিং যে কোনো অ্যাডমিশনে বারবার দিয়ে দেয় মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কত। কত বলো? m−1 l³ t−2। একবারে মুখস্থ করে ফেলো আমার সাথে, m−1 l³ t−2, m−1 l³ t−2। আমার সাথে একবারে মুখস্থ করে ফেলবা এবং খাতায় লিখে নিবা। ঠিক আছে? ওকে, তাহলে আমরা মহাকর্ষীয় ধ্রুবকের মান মাত্রা বুঝছি। এই মহাকর্ষীয় ধ্রুবক সঙ্গে আরেকটা কথা আমি তোমাকে বলবো, এইটা মনে রাখবা। এটা হচ্ছে মাধ্যমের কোন ধর্মের উপর নির্ভর করে না। কি বলতো? কোন ধর্মের উপর নির্ভর করে না। নির্ভর করে না। বুঝছো? মাধ্যমের কোন ধর্মের উপর নির্ভর করে না। এই কয়েকটা বিষয় ভালো মাথায় থাকবে তোমার, বলো থাকবে? হ্যাঁ, যে এর মানটা হচ্ছে 6.673 10^11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। মাত্রাটা হচ্ছে m−1 l³ t−2 এবং মাধ্যমের যে কোনো ধর্ম, মনে রাখবা মাধ্যমের কোন ধর্ম, যে কোনো ধর্ম, কোন ধর্মের উপরেই সে নির্ভর করে না। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম, আমরা দেখছি কি কি দেখো, আমরা প্রথমে এই যে মহাকর্ষ বলের পরিচিতি দেখছি, এরপরে আমরা দেখছি কি বলো, আমরা মহাকর্ষীয় ধ্রুবক পরিচিতি দেখছি, এরপরে আমরা আরেকটা জিনিস দেখে প্রশ্ন প্র্যাকটিস করব। আরেকটা জিনিস কি হচ্ছে? আরেকটা জিনিসকে বলতেছি আমরা অভিকর্ষ বল। কি বলতো? অভিকর্ষ বল। বুঝছো? অভিকর্ষ বল। অভিকর্ষ বল জিনিসটা কি বলতো? আচ্ছা, অভিকর্ষ, আচ্ছা আগে আমরা একটু রিভিউ করে নেই। রিভিউটা ছিল এরকম যে ভাই আমার মহাকর্ষ বলটা ছিল এমন, মহাকর্ষ বল ছিল এমন যে কোনো দুইটা বস্তু, কি বলতো? মহাকর্ষ বলটা ছিল যে কোনো দুইটা বস্তু, তাই না? যে কোনো দুটি বস্তুর মধ্যে, তাই না? যে কোনো দুটি বস্তুর মধ্যে ছিল কি বলতো আমাদের মহাকর্ষ বল। যে কোনো দুইটা বস্তুর মধ্যে কাজ করছে কি মহাকর্ষ বল। কিন্তু ভাইয়া মাথায় রাখবা, যদি যে কোনো দুইটা বস্তুর মধ্যে, মনে রাখবা অভিকর্ষ বলটা হবে পৃথিবী। মনে রাখবা অভিকর্ষ বল হচ্ছে পৃথিবী। এটা মাথায় রাখবে এভাবে যে পৃথিবী ও অন্য
যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বল, কি বলতো, বস্তুর মধ্যে আকর্ষণ বল, বুঝছো? তার মানে চিন্তা করো ভাই, যে মনে করো তোমার কাছে একটা হচ্ছে, এই যে দেখো আমার কাছে একটা মনে করো পানির বোতল আর একটা কলম আছে, এই দুটার মধ্যে আকর্ষণ বলটা কি বলতো, মহাকর্ষ বল। কিন্তু যদি আমি বলি পানির বোতল আর পৃথিবীর মধ্যে আকর্ষণ বল, তাহলে কি হবে, সেটা হবে তোমার অভিকর্ষ বল, বুঝছো? পৃথিবীর সাথে যে কোনো দুইটা বস্তু, তার মানে একটা পৃথিবী ফিক্সড আর অন্য একটা যে কোনো হইতে পারে, তখন সেটাকে বলবো আমরা অভিকর্ষ বল, বুঝছো? তার মানে ভাইয়া ঘটনাটা হচ্ছে এরকম, যে মনে করো তোমার একটা পৃথিবী আছে, কি আছে, তোমার একটা পৃথিবী আছে এবং অন্য যে কোনো একটা বস্তুর ভর এম, পৃথিবীর ভরকে আমরা বলি ক্যাপিটাল এম, এই দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল এফটা হচ্ছে কি বলতো, আমার অভিকর্ষ বল, বুঝছো? তাহলে অভিকর্ষ বলটা কি আসবে, আমার অভিকর্ষ বলটা আসবে এফ ইকুয়ালস টু, এটাও সেম, জি এম এম বাই জি এম এম ভাগ ডি স্কয়ার, বুঝছো? জি এম এম ভাগ ডি স্কয়ার, একটা হচ্ছে পৃথিবীর ভর, এটা হচ্ছে গ্রহের ভর, ক্লিয়ার? এখন এই মহাকর্ষ বলটা, এই অভিকর্ষ বলটাই মনে রাখবা, সেটা হচ্ছে আমার এমজি, কি বলতো, এমজি, বুঝছো? তাহলে আমি কি বলতে পারি, দেখো আমি একটা লাইন বলতেছি, খুব ভালোভাবে মাথায় রাখবা, যে অভিকর্ষ বল ইকুয়াল টু বস্তুর ওজন, কি বলতো, বস্তুর ওজন। এবং এই জায়গা থেকেই তুমি ম্যাথ করবা, বস্তুর ওজন, অভিকর্ষ বল ইকুয়াল টু কি বলতো, বস্তুর ওজন। তাহলে অভিকর্ষ বলটা বস্তুর ওজন কি বলতো, এমজি না, এফ ইকুয়ালস টু কি বলতো, এমজি, বুঝছো? কিন্তু আমি কিন্তু মহাকর্ষ বল ইকুয়াল টু বস্তুর ওজন বলতে পারবো না, কিন্তু আমি বলতে পারবো অভিকর্ষ বল ইকুয়াল টু বস্তুর ওজন, ক্লিয়ার? তাহলে অভিকর্ষ বলটাই কি বলতো, বস্তুর ওজন। তাহলে এমটা কি বলো ভাই, এখানে আমার এমটা হচ্ছে বস্তুর ভর, কি বলো, বস্তুর ভর। আর জি এর ভ্যালু কত বলতো, জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, বুঝছো? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ক্লিয়ার? সো তুমি মহাকর্ষ বল, অভিকর্ষ এবং মহাকর্ষীয় ধ্রুবক, এই তিনটে বিষয় বুঝছো? ওকে, যদি বুঝে থাকো আসো এবার আমরা প্রশ্ন প্র্যাকটিস করব, ঠিক আছে? আসো এবার আমরা প্রশ্ন প্র্যাকটিস করব। সো আমরা যদি একটু প্র্যাকটিস সেশনে যাই, যদি প্র্যাকটিস করি, 1 নম্বর প্রশ্নটা হবে এরকম, আমরা যদি কোশ্চেন 1 নম্বরে বলি যে হচ্ছে তোমার 10 কেজি ও মনে করো 5 কেজি, হ্যাঁ, 5 কেজি ভরের দুটি বস্তু মনে করো 10 কিলোমিটার দূরত্বে কত বলে, হ্যাঁ, কত বলে আকর্ষণ করবে, হ্যাঁ, আকর্ষণ করবে, বুঝছো? আকর্ষণ করবে, এইটা একটা প্রশ্ন। এরকম প্রশ্ন নার্সিং এ বারবার আসে, হ্যাঁ, নার্সিং ভর্তি পরীক্ষায় বারবার আসে। সো একটু সলিউশনটা চিন্তা করো তো, কি বলছে, যে 10 কেজি ও 5 কেজি ভরের দুইটা বস্তু 10 কিলোমিটার দূরত্বে পরস্পরকে কত বলে আকর্ষণ করবে। সো তুমি এটা বলতে পারবে না, তোমার পারা উচিত, বলো কি হবে বলো। যে এই দেখো ভাইয়া, আমার বলছে কি বলতো 10 কেজি, তাই না? তাহলে এইটা হচ্ছে আমার M1 এর মান 10 কেজি, 5 কেজি কি বলতো আমার M2 এর মান, তাই না? M2 এর মান, ওকে। 10 কিলোমিটার দূরত্বে, তাই না? 10 কিলোমিটার দূরত্বে, তার মানে এই দূরত্বটা কি বলো, আমার ডি এর মান, বুঝছো? 10 কিলোমিটার দূরত্বে কত বলে আকর্ষণ করবে, কত বল, মানে আমার এফটা কত এটা জিজ্ঞেস করছে, তাই না? এফটা কত এটা জিজ্ঞেস করছে। তোমার কি দেওয়া আছে ভাইয়া বলো, M1 M2 D দিয়ে এফ জিজ্ঞেস করছে, তাই না? তাহলে এটা চিন্তা করো, তাহলে তোমার কত হবে বলো। তাহলে তোমার সলিউশনটা হবে এরকম, যে ভাইয়া আমরা জানি F ইকুয়ালস টু জি M1 M2 ভাগ কি বলতো রে, ডি স্কয়ার। এখন বলো জি এর ভ্যালু কত, 6.673 ইনটু 10 ইনভার্স 11, তাই না? ইনটু বলো D1 এর ভ্যালু কত, M1 M2 কত, M1 হচ্ছে 10 কেজি ইনটু 5 কেজি, তাই না? 5 কেজি ডিভাইডেড বাই D এর ভ্যালু কত বলতে পারবা? D এর ভ্যালু 10 কিলোমিটার। বাট তোমার কি লাগবে রে, তোমার কি লাগবে, মিটারে লাগবে না। তাহলে 10 কিলোমিটার বলতে আমি কত জানি, 10 ইনটু 10 ইনভার্স 3 মিটার, 10 ইনটু 10 ইনভার্স 3 মিটার, এর উপরে স্কয়ার, বুঝছো? এর উপরে স্কয়ার। তাহলে এবার আসো, তাহলে তুমি যদি এবার দেখো, আমরা এইটা নিয়ে যদি কাজ করি, তাহলে একটু জটিল হবে ক্যালকুলেশনটা, বাট সহজ। 5 ইনটু 10, 5 10 50, তাই না? তাহলে 6.6, জাস্ট মাথায় রাখো, 6.673 ইনটু 50 ইনটু 10 টু দি পাওয়ার কত আছে, -11। এখন এই দুইটা জায়গায় দেখো, এখানে কত আসে বলো, এই যে 10 আর 10 ইনভার্স 3,
এই দুইটা মিলে আসে টেন ইনভার্স 2। কত আসে? এই দুইটা মিলে আসতেছে তোমার, এই দুইটা মিলে আসতেছে টেন ইনভার্স 2। টেন ইনভার্স 2 এর উপর যদি স্কোয়ার করি তাহলে কত আসবে জানো? টেন ইনভার্স 4, 10 টু দি পাওয়ার -4। উপরে গেলে হবে +4, উপরে গেলে কত হবে? +4। বুঝছো? এখন এইটা যোগ বিয়োগ করলে তোমার অ্যান্সারটা চলে আসবে। বুঝছো? ওকে, এখন তুমি কিভাবে চিন্তা করবা? দেখো 6 6 66 কে তুমি যদি 5 দ্বারা গুণ করো, এবং তুমি চাইলে কি করতে পারো জানো? এই যে দশমিক, জাস্ট এইটা তো আমি তো আমার মতো করে মান দিছি, পরীক্ষায় এমন মান দেওয়া থাকবে তুমি পারবা। ক্লিয়ার? সো এই টাইপের ম্যাথটা একটু ভালোভাবে মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, এখন সেম টাইপের আমরা আরেকটা প্রশ্ন দেখব। আমরা আরেকটা প্রশ্ন দেখব যে ভাইয়া, আরেকটা কোশ্চেন যদি আমি তোমাকে বলি যে কোশ্চেন 2 যদি বলি যে ভাইয়া একক ভরের, কি বলো? একক ভরের দুটি বস্তু একক দূরত্বে, কি বলো? একক দূরত্বে, একক ভরের দুটি বস্তু একক দূরত্বে কত বলে আকর্ষণ করবে। দেখো তো এটা তুমি পারো কিনা? আকর্ষণ করবে, এইটা দেখি তুমি পারো কিনা। একক ভরের দুইটা বস্তু একক দূরত্বে কত বলে আকর্ষণ করবে, এটা তোমার জন্য সহজ, তাই না? এবং এইটাই হচ্ছে তোমার নার্সিং এর জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বিএসসি প্লাস ডিপ্লোমা, তোমরা দুই গ্রুপের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বুঝছো? তাহলে কি হবে বলো? এর সলিউশনটা কি হবে? ভাই একক ভরের দুইটা বস্তু, তার মানে এটা তোমাকে বলছে যে একক ভরে, তার মানে m1 এর ভরও 1 কেজি, m2 এর ভরটাও 1 কেজি। বুঝছো? m2 এর ভরও 1 কেজি। একক ভরের দুইটা বস্তু, হ্যাঁ, একক দূরত্ব, তার মানে তোমার d এর ভ্যালু হচ্ছে 1 মিটার। বুঝছো? এই তিনটা ক্লু দিয়ে বলছে কত বলে আকর্ষণ করবে। তোমার এফটা জিজ্ঞেস করছে, তাহলে এফ কত হবে বলো? এফটা হবে তোমার কি বলো? জি m1 m2 বাই কি d স্কয়ার, তাই না রে ভাইয়া? d স্কয়ার, তাই তো? তাহলে তুমি চিন্তা করো তো, তাহলে জি এর ভ্যালু কত? 6.67 এ নিবা ইনটু 10 টু দি পাওয়ার -11। m1 এর ভ্যালু কত? 1 কেজি, এটাও কত? 1 কেজি, ডিভাইডেড বাই কত বলো? d এর ভ্যালু 1 মিটার, তার মানে কি 1 স্কয়ার না? 1 স্কয়ার। তাহলে তোমার জি এর মান যেটা সেটাই, তাই না? তাহলে কত? 6.67 ইনটু কি 10 টু দি পাওয়ার -11 নিউটন। এটা হচ্ছে তোমার অ্যানসার, এটা হচ্ছে তোমার অ্যানসার। ক্লিয়ার? বুঝছো? ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার ভাই? সো এই টাইপের প্রশ্নটা তোমার ডিপ্লোমা নার্সিং এ আসার প্রবাবিলিটি অনেক বেশি, ঠিক আছে? ওকে, আমরা আরেকটা ম্যাথ দেখব যে ভাইয়া, আমরা এবার বলবো যে কোশ্চেনটা যদি আমি আরেকবার বলি, কোশ্চেন 3, যে আমি বলছি তোমাকে যে 10 কেজি ভরের বস্তুকে, 10 কেজি ভরের বস্তুকে কোশ্চেনটা তিন ভাবে আসতে পারে, কোশ্চেনটা তোমার তিন ভাবে আসতে পারে, তিনটা প্রশ্নে একই বলতে পারে যে 10 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত বলে আকর্ষণ করবে, হ্যাঁ, আকর্ষণ করবে। এভাবে বলতে পারে 10 কেজি ভরের বস্তুকে হচ্ছে অভিকর্ষ বল কত, কি বলতে পারে? অভিকর্ষ বল কত। তোমাকে বলতে পারে 10 কেজি ভরের বস্তুর ওজন কত, বলতে পারে কি ওজন কত। বুঝছো? তার মানে তোমার এই টাইপের একটা প্রশ্ন দিয়ে তোমার তিনটা প্রশ্ন করতে পারে। বুঝছো? এই তিনটা প্রশ্নই সেম প্রশ্ন, কি বলতো? এই তিনটা হচ্ছে সেম প্রশ্ন, হ্যাঁ, এই তিনটা প্রশ্নের ভাষাটাই হচ্ছে সেম। এই তিনটা প্রশ্নের যে ভাষা ভিন্ন ভিন্ন, কিন্তু প্রশ্নটা একই জিনিসটাই বলতেছে যে একটা ভরের বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেইটাই অভিকর্ষ বল, সেইটাই হচ্ছে কি বলতো বস্তুর ওজন। ক্লিয়ার? বুঝছো? তিনটা একই প্রশ্ন, বাট আমি ভিন্ন ভাবে দেখাইছি, কারণ পরীক্ষা তোমার ভিন্ন ভাবেই আসতে পারে, তিনটা ভাষার মধ্যে যে কোনো ভাষায় আসতে পারে। তাহলে তুমি কি করবা বলো? হ্যাঁ, রাজ খুব সুন্দরভাবে আগের প্রশ্নের অ্যান্সার দিছে। তাহলে তুমি যদি এটার সলিউশন চিন্তা করো, যে ভাই আমার এই যে পৃথিবীর আকর্ষণ বল, এইটা এফ, তাই না? এইটাই হচ্ছে আমার ওজন, তাই না? এইটাই কি বলতো আমার অভিকর্ষ বল। বুঝছো? এটাই আমার অভিকর্ষ বল, এটাই আমার কি বলতো অভিকর্ষ বল। তাহলে ওজন কত রে? ওজন হচ্ছে আমার mg, তাই না? এম কত? 10 কেজি, জি এর ভ্যালু কত? 9.8, তাই না? 9.8। বুঝছো? তাহলে এই জায়গা থেকে তুমি যদি চিন্তা করো, এই যে দেখো দশমিক উঠাই দিবা, জিরো কেটে দিবা, তাহলে কত থাকতেছে বলো তো? 98 নিউটন। এটা হচ্ছে তোমার অ্যান্সার। ক্লিয়ার? 98 নিউটন। পারবা না সবাই এই টাইপের প্রশ্ন আসলে? এবং এই টাইপের প্রশ্নগুলাই তোমার ডিপ্লোমা ভর্তি পরীক্ষা আসবেই। বুঝছো? এই টাইপের প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, ওকে, এবার আসো আমরা আরেকটা কোশ্চেন প্র্যাকটিস করি।
আমি যদি আরেকটা প্রশ্ন প্র্যাকটিস করি, দেখো আমি যদি কোশ্চেন 4 বলি তোমাকে যে ভাইয়া মনে রাখবা যে সমান ভরের দুটি বস্তুর ভর অর্ধেক করলে কি করলে, অর্ধেক করলে মহাকর্ষ বল কত গুণ হবে? মহাকর্ষ বল কত গুণ হবে? বুঝছো? এটা তোমরা অ্যান্সার করবা। আমি আরেকটা প্রশ্ন দিব, কোশ্চেন 5। আমি যদি বলি সমান ভরের দুটি বস্তুর দূরত্ব অর্ধেক করলে, এবার বলছি দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বল কত গুণ হবে? হ্যাঁ, দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বল কত গুণ হবে? বুঝছো? একবার আমি কি বলছি যে ভর অর্ধেক করছি, একবার দূরত্ব অর্ধেক করছি। এবার তুমি অ্যান্সারটা দাও তো ভাইয়া, বলো। হ্যাঁ ঠিক আছে। ওকে। তাহলে ভাইয়া আমার প্রথম যে প্রশ্নটা কি বলছে? সমান ভরের দুইটা বস্তুর ভর অর্ধেক করছে, তাই না? ভর অর্ধেক করছে, তাই না? করে বলছে মহাকর্ষ বল কত গুণ হবে। তার মানে আমার m1 ভরটাকে কি করছে, দেখো আমার m1 যে ভরটা ছিল, দেখো আমার m1টাকে কি করছে, m1 প্রাইম করছে কি বলতো, m1 ভাগ 2, তাই না? m1 ভাগ 2, m2 প্রাইমটাকে কি করছে, m2 ভাগ 2। এই দুটো চেঞ্জ করে বলছে তোমার f প্রাইমটা কত হবে, তাই না? f প্রাইমটা কত হবে? ক্লিয়ার? বুঝছো? এবার 2 নম্বর প্রশ্ন কি বলছে যে আমার d প্রাইমটাকে করছে d ভাগ 2 করে বলছে তোমার f প্রাইমটা কত হবে। বুঝছো? প্রশ্ন দুটার ভাষা বুঝছো? যে তোমার প্রথম প্রশ্নে ভরকে অর্ধেক করে বলছে বল কত গুণ হবে, দ্বিতীয় প্রশ্নে বলছে দূরত্ব অর্ধেক করে বল কত গুণ হবে। বলো দেখি অ্যান্সার। ওকে, তাহলে আমরা যদি প্রথম প্রশ্নটার দিকে তাকাই, আমরা যদি প্রথম প্রশ্নের সলিউশনের দিকে তাকাই, তাহলে আমরা দেখব কি ভাই, ভরকে চেঞ্জ করতে বল কত গুণ। এখন তুমি বলো তো ভাই, ভরের সাথে বলের সম্পর্ক কি? ওই যে নিউটনের প্রথম সূত্রে বলছে, মহাকর্ষ সূত্রে বলছে ভরের গুণফলের সমানুপাতিক, মনে আছে? তাহলে দেখো ভাইয়া, তাহলে আমি কি বলতে পারি, f সমানুপাতিক m1 m2, তাই না? m1 প্রাইম m2 প্রাইম, তাহলে f প্রাইম হবে। তাহলে m1 প্রাইমটা কত করা হয়েছে বলতে পারবা? m1 প্রাইমটা কি m1 ভাগ 2, m2 প্রাইমটা কত করা হয়েছে বলো? m2 প্রাইমটা কত করা হয়েছে? m2 ভাগ 2 না ভাই, m2 ভাগ 2। তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি সংখ্যা দুটোকে সামনে নিয়ে আসো, 2 দুগুণে 4, কত 1 ভাগ 4 m1 m2 না, m1 m2। এই যে ভাইয়া 1 ভাগ 4 চলে আসছে না, এই যে 1 ভাগ 4, এইটা হচ্ছে তোমার অ্যান্সার। অর্থাৎ বলটা হবে কি 1/4। কি বলতো? 1/4। বুঝছো? 1/4। তাহলে তোমার মহাকর্ষ বল কত গুণ হবে? 1/4 হয়ে যাবে। ক্লিয়ার? সো মাথায় রাখবে এটা, হ্যাঁ, খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, হ্যাঁ, 1/4 হয়ে যাবে। পরের প্রশ্নটাও সেম আসবে। কিভাবে চিন্তা করব বলো? পরের প্রশ্নটা কিভাবে চিন্তা করব, যে আমার বলছে দূরত্ব, কি বলছে, দূরত্ব অর্ধেক করছে, তাই না? দূরত্ব অর্ধেক করছে, তাহলে d প্রাইমটা d ভাগ 2, দূরত্ব অর্ধেক করে বলছে বল কত গুণ হবে। তাহলে বলের সাথে দূরত্বের সম্পর্ক কি বলো? f সমানুপাতিক 1 ভাগ d স্কয়ার না ভাই, 1 ভাগ d স্কয়ার। তার মানে আমি d প্রাইম নিব, কারণ দূরত্বকে চেঞ্জ করছি, তাহলে আমি f প্রাইম পাবো। তাহলে বলো তো d প্রাইমটা কত হবে? তাহলে 1 ভাগ d ভাগ 2 এর উপর হোল স্কয়ার না ভাই। তাহলে এইটা কত আসবে জানো? এই যে d ভাগ 2, এই যে 2টা স্কয়ার করে এটা কি হবে, উপরে চলে যাবে। তাহলে কত আসবে জানো? যে 4 ভাগ d স্কয়ার। কি আসবে? 4 ভাগ d স্কয়ার। এই যে 4টা আসলো না, এই 4টা মনে রাখবা, এইটা দ্বারা বুঝবে তুমি কি 4 গুণ হবে। কয় গুণ হবে? 4 গুণ হবে। তাহলে দূরত্ব অর্ধেক করলে বল হবে 4 গুণ, আর ভর অর্ধেক করলে ভর হবে কি 1 ভাগ 4 গুণ বা 1/4। খুব ভালোভাবে মাথায় রাখবে এটা, ঠিক আছে? ওকে। এইটা তোমরা যারা বিএসসি পরীক্ষা দিবা, ডিপ্লোমা পরীক্ষা দিবা, সবার জন্য ইম্পর্টেন্ট এই টাইপটা, বুঝছো? বোধ পরীক্ষা। এবার আমি আরেকটা প্রশ্ন দিব যেটা শুধুমাত্র বিএসসির জন্য লাগবে। এবার একটু দেখি আরেকটা ম্যাথ আমরা দেখি। একই সাথে আমি যদি আরেকটা কোশ্চেন দেই, কোশ্চেন 6টা হচ্ছে এরকম যে কোন সমান ভরের, আচ্ছা এটাকে আমি আরো সহজ করে দিই, দুটি বস্তুর ভর, আমি বলছি দুটি বস্তুর ভর ও দূরত্ব দ্বিগুণ করলে, কি বলছি, দ্বিগুণ করলে
দ্বিগুণ করলে এফ কত গুণ হবে, এফ কত গুণ হবে। দেখি এটা সবাই করো, দেখি এটা সবাই একটু অ্যান্সার করবা, এটা সবাই একটু অ্যান্সার করবা। কি বলবে দেখো, ভর এবং দূরত্ব আমি দুইটাই দ্বিগুণ করছি, তাহলে এফ কত গুণ হবে। দেখি এটা কে পারে, দেখি কে পারে। দেখো ভাই সহজ কথা, বলছে ভর এবং দূরত্ব দুইটাই দ্বিগুণ করছি, তাই না? তার মানে আমি কি চেঞ্জ করছি বলো, আমি বলছি আমার m1টা হবে, m1 প্রাইমটা হবে 2m1, আমার m2 প্রাইমটা হবে কি বলতো 2m2, আমার d প্রাইমটা হবে 2d, বুঝছো? দিয়ে বলছি আমার f প্রাইমটা কত হবে, তাই না? আমার f প্রাইমটা কত হবে বলো, বলো। এবার আসো, মনে রাখবা ভাইয়া, মনে রাখবা যে আমাদের এফটা কি বলতো চেঞ্জ করছি কার, তিনটা বিষয়, ভর দূরত্ব, দুইটা ভর এবং দূরত্ব, এদের সাথে সম্পর্কটা কি বলতো, এফ সমানুপাতিক m1 m2 বাই ডি স্কয়ার না রে ভাইয়া, ডি স্কয়ার না? তাহলে এইটা কি আমার এরকম যে আমার এফ প্রাইম জিজ্ঞেস করছে, তাহলে আমি কি নিব, এফ m1 প্রাইম m2 প্রাইম এবং d প্রাইম নিব না? বলো, তাহলে আমার m1 প্রাইমটা কত হইছে বলতে পারবা? আমার m1 প্রাইমটা হইছে কত, m1 প্রাইমটা 2m1 ইনটু m2 প্রাইমটা কত 2m2, d প্রাইমটা কত রে ভাই 2d এর উপর হোল স্কয়ার, বুঝছো? এখন এই জায়গা থেকে তুমি শুধু সংখ্যাগুলোকে বের করে নিয়ে আসবা, কি নিয়ে আসবা, সংখ্যাগুলোকে বের করে নিয়ে আসবা। যদি সংখ্যাগুলোকে বের করে নিয়ে আসো তাহলে কত থাকে বলো, তাহলে এখানে কত আসতেছে বলো তো, এই যে 2 আর 2, 2 দুগুণে 4, 4m1 m2 না? এখানে যদি তুমি সংখ্যাটা বের করে নিয়ে আসো তাহলে 2 স্কয়ার মানে কত 4 ইনটু কি বলো তো d স্কয়ার। তাহলে 4 4 যদি কেটে দাও কি থাকতেছে বলো তো, শুধুমাত্র থাকতেছে তোমার কি বলো সমানুপাতিক m1 m2 বাই কি d স্কয়ার, তাই না? তার মানে কি বলতো, সামনে কত আছে রে ভাই, সামনে আছে 1, কত আছে 1। তার মানে যদি 1 থাকে মনে রাখবা যে f প্রাইম অপরিবর্তিত থাকবে, কি থাকবে, অপরিবর্তিত, অপরিবর্তিত থাকবে, ঠিক আছে, অপরিবর্তিত থাকবে। f প্রাইমটা কি হবে তোমার, অপরিবর্তিত থাকবে। তো এই টাইপের আনুপাতিক প্রশ্নগুলা নার্সিং ভর্তি পরীক্ষায় আসার মতো প্রশ্ন, অনেক বেশি ইম্পর্টেন্ট, বারবার আসতেছে, খুব ভালোভাবে মনে রাখবা, বুঝছো? তোমাদেরকে বুঝাইতে পারছি আমি, বলো বুঝছো? হ্যাঁ, প্রথমটা হবে এটা হবে অপরিবর্তিত থাকবে, ঠিক আছে, ক্লিয়ার? সো এই টাইপের প্রশ্নগুলা খুব ভালোভাবে মাথায় রাখবা। আমি আরেকটা প্রশ্ন দিব তোমাকে, দেখো আমরা নার্সিং ভর্তি পরীক্ষা যে প্রশ্নগুলো আসবে আমরা ক্লাসেই প্র্যাকটিস করে আসবো, ক্লাসেই প্র্যাকটিস করে যাবো ইনশাআল্লাহ। আমরা আরেকটা কোশ্চেন 7 যদি প্র্যাকটিস করি, দেখো আমাদের কি বলতে পারে, আমাদের আরেকটা প্রশ্ন বলতে পারে যে ভর অর্ধেক ও দূরত্ব দ্বিগুণ, হ্যাঁ, দ্বিগুণ করলে অভিকর্ষীয় মহাকর্ষীয় ধ্রুবক কত গুণ হবে। দেখি এবার চিন্তা করো তো, দেখি এটা কে পারে, মহাকর্ষীয় ধ্রুবক কত গুণ হবে, কত গুণ হবে, মহাকর্ষীয় ধ্রুবক কত গুণ হবে। দেখি এটা কে পারে, দেখি এটা কে পারে, দেখি এটা কে পারে, দেখি এটা কে পারে। আচ্ছা হ্যাঁ, সেম হবে, ইয়েস, এটা একই থাকবে, কি হবে, একই থাকবে। কারণ ভাইয়া মনে রাখবা এই যে মহাকর্ষীয় ধ্রুবক এইটা সব সময় কি থাকে বলো, অপরিবর্তিত, কি থাকে, এটা সব সময় তোমার অপরিবর্তিত থাকে, সব সময় তোমার অপরিবর্তিত থাকে। মহাকর্ষীয় ধ্রুবক তুমি কখনোই চেঞ্জ করতে পারবে না, তুমি ভর চেঞ্জ করো, দূরত্ব চেঞ্জ করো, যাই চেঞ্জ করো না কেন, মহাকর্ষীয় ধ্রুবক একই থাকবে, ক্লিয়ার, বুঝছো? তার মানটা কত বলতে পারবা, তার মানটা হবে 6.673 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, ক্লিয়ার ভাই, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, ক্লিয়ার? সো এই মহাকর্ষীয় ধ্রুবকের এই বিষয়গুলা খুব ভালোভাবে মাথায় রাখবা। তাহলে দেখো তোমাকে আমি জাস্ট একটা টপিকসের উপর প্রায় তোমার দেখো 7 থেকে 8টা প্রশ্ন প্র্যাকটিস করাইছি। এই প্রশ্নগুলো তুমি যদি খুব ভালোভাবে বুঝো ইনশাআল্লাহ এই প্রশ্নগুলোর বাইরে কিছু লাগবে না। তাহলে আমরা অভিকর্ষ বল বুঝছি, আমরা মহাকর্ষীয় ধ্রুবক বুঝছি, আমরা মহাকর্ষীয় বল বুঝছি, বুঝছো? সো এই জিনিসগুলো তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, আমরা আরেকটা টপিকস পড়বো, সেই টপিকসটা হচ্ছে মাথায় রাখবা অভিকর্ষ ত্বরণ। কি বলো, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণটাও তোমাদের বিএসসি নার্সিং এর জন্য এবং ডিপ্লোমা নার্সিং দুই গ্রুপের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই তোমাকে বারবার এই কথাটা বলছি, আমার ক্লাস স্লাইড মোর দ্যান এনাফ। আমি ক্লাসে দেখো বেসিক আলোচনা,
নার্সিং ভর্তি মানে নার্সিং এর প্রশ্ন সবকিছু আলোচনা করতেছি, তুমি এক্সট্রা ভাবে জাস্ট আমাদের আমার স্কুলের অ্যাপস বা আমাদের ওয়েবসাইটে যে এক্সাম ব্যাচটা আছে, তোমরা যারা বিএসসির পরীক্ষা দিবা বিএসসির এক্সাম ব্যাচে ভর্তি হবা, যারা ডিপ্লোমার পরীক্ষা দিবা ডিপ্লোমার এক্সাম ব্যাচে ভর্তি হবা। তাহলে কি হবে, আমাদের ক্লাসের সাথে সাথে তোমার এক্সামগুলো সুন্দরভাবে কভার হয়ে যাবে, বুঝছো? এখন তুমি যদি আলাদাভাবে বই থেকে পড়তে চাও তাহলে আমি তোমাকে বলবো যে আসপেক্ট সিরিজের আসপেক্ট ডিপ্লোমা বা বিএসসি, তোমরা যে যে গ্রুপের আসো ডিপ্লোমা বা বিএসসির বইটা তোমরা পড়তে পারো, বুঝছো? এই বই থেকে পড়তে পারো, আসপেক্টের ডিপ্লোমা বা বিএসসির বই থেকে তুমি আলাদাভাবে পড়তে পারো। বাট আমি বলতেছি আমাদের ক্লাস, আমাদের ওয়েবসাইটে, আমার স্কুলের ওয়েবসাইটে এক্সাম, এইটা দিয়ে তুমি নিজেকে ঝালাই করে নিবা। আর তুমি এক্সট্রা ভাবে বই থেকে যদি পড়তে চাও তাহলে কি আসপেক্টের ডিপ্লোমা বা বিএসসি যে যে গ্রুপের আসো এই বই থেকে প্রিপারেশন নিবা, ঠিক আছে? ওকে, আসো এবার আমরা যদি আমাদের পরবর্তী পড়াশোনায় যাই। ভাইয়া আমাদের বলছে কি বলো, অভিকর্ষ স্তরণ। অভিকর্ষ স্তরণ জিনিসটা একটু যদি বুঝি, মনে করো এই কলমটারে আমি ছেড়ে দিলাম, কইরে নিচে পড়বে না, নিচে পড়তেছে, ছেড়ে দিলাম নিচে পড়তেছে, দেখো ছেড়ে দিলাম নিচে পড়তেছে। এই নিচে পড়ার সময় দেখবা যে প্রতি সেকেন্ডে তার বেগ বাড়তেছে, বুঝছো? প্রতি সেকেন্ডে তার বেগ বাড়তেছে। এই বেগ বৃদ্ধির হারটাই আমার কি বলতো অভিকর্ষ স্তরণ। তাহলে অভিকর্ষ স্তরণটা এরকম যে ভাই পৃথিবীর আকর্ষণের ফলে, আকর্ষণ বলের প্রভাবে পৃথিবীর আকর্ষণ বলের প্রভাবে পরন্ত বস্তুর কি বলতো, পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার কি বলতো, বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে, বুঝছো? অভিকর্ষ ত্বরণ বলে, বুঝছো? অভিকর্ষ ত্বরণ বলে। তাহলে মহাকর্ষ পৃথিবীর আকর্ষণের ফলে একটা বস্তু পড়তেছে, পড়ার সময় তার যে বেগ বৃদ্ধির হার, এই হারটাকে কি বলে বলতো, অভিকর্ষ ত্বরণ বলে। এই অভিকর্ষ ত্বরণটা কত বলতো, এই অভিকর্ষ ত্বরণকে আমরা বলি যে ভাই জি ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার, বুঝছো? জি ইকুয়াল টু জিএম ভাগ আর স্কয়ার। এই মানটা কত বলতো, এই মান, আচ্ছা এটা পরে, এখানে এম কি বলতো, এম হচ্ছে গ্রহের ভর, কি বলতো, এম হচ্ছে তোমার গ্রহের ভর, আর আরটা হচ্ছে মনে রাখবা গ্রহের ব্যাসার্ধ, কি বলো, গ্রহের ব্যাসার্ধ। এটা হচ্ছে গ্রহের ভর এবং গ্রহের ব্যাসার্ধ। যেমন যদি পৃথিবীর কথা বলি তাহলে এমটা হচ্ছে পৃথিবীর ভর আর আরটা কি পৃথিবীর ব্যাসার্ধ। ক্লিয়ার? মাথায় থাকবে। এখন এই জি এর বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে তোমাকে, এই জি এর বৈশিষ্ট্য মাথায় রাখবে, এই জি এর বৈশিষ্ট্য মাথায় রাখবা, এই জি এর বৈশিষ্ট্যটা মাথায় রাখবা। এক নম্বর যে বৈশিষ্ট্যটা তুমি মাথায় রাখবা, তোমাকে রাখতেই হবে, মনে রাখবা এই জি এর মান, মনে রাখবা মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, মনে রাখবা এই জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। তার মানে আমার ওজন মনে করো তোমার 65 কেজি, তাহলে আমার ভর আর তোমার ওজন মনে করো 20 কেজি, হ্যাঁ পিচ্ছি মানুষ, তো তোমার ভর কত আমার ভর কত, এই ভরের উপর অভিকর্ষ ত্বরণের কোনো প্রভাব নাই। সে ডিরেক্ট তার মানটা হচ্ছে এর মানটা হচ্ছে কি বলতো 9.8, হ্যাঁ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? বুঝছো? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা, গ্রহের ভর এবং ব্যাসার্ধের উপর নির্ভর করে কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করে না, বুঝছো? তাহলে আসো একটা প্রশ্ন দেখি এই জায়গা থেকে, যদি আমি তোমাকে একটা প্রশ্ন করি, একটা কোশ্চেন করি, 10 কেজি ভরের উপর 10 কেজি ভরের ও 10,000 কেজি ভরের দুজন ব্যক্তির অভিকর্ষ ত্বরণ কত, বুঝছো? অভিকর্ষ ত্বরণ কত? তাহলে দেখো তো ভাই, একজনের ভর হচ্ছে 10 কেজি আর একজনের ভর কি 10,000 কেজি, দুইজন ব্যক্তির অভিকর্ষ ত্বরণ কি সেম না? কারণ ভরের উপর অভিকর্ষ ত্বরণ নির্ভর করে না, বুঝছো? তুমি 10 কেজি হও 10,000 কেজি হও, তোমার অভিকর্ষ ত্বরণ সেম। ক্লিয়ার? কিন্তু ভাইয়া এখানে মাথায় রাখবা যে আমরা যেটা পাইছি অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু কি বলতো জিএম ভাগ
আর স্কয়ার, তাই না? জি এম ভাগ আর স্কয়ার। তাহলে এখানে আমি বলতে পারি কি বলতো, আমি বলতে পারি জি সমানুপাতিক এম আর কি বলতো, জি সমানুপাতিক 1 ভাগ আর স্কয়ার, 1 ভাগ আর স্কয়ার। বুঝছো? এখন এই এমটা হচ্ছে, মনে রাখবা, এই এমটা হচ্ছে গ্রহের ভর, কি বলতো, গ্রহের ভর। আর এই আরটা কি বলতো, গ্রহের ব্যাসার্ধ, গ্রহের ব্যাসার্ধ। বুঝছো? গ্রহের ব্যাসার্ধ। তাহলে গ্রহের ভর এবং গ্রহের ব্যাসার্ধের উপর নির্ভর করে, কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করে না। ক্লিয়ার? মাথায় রাখবে, এখানে কিন্তু ভর দ্বারা দুইটা শব্দ, একটা হচ্ছে গ্রহের ভর আর এটা কি বস্তুর ভর। অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, কিন্তু গ্রহের ভরের উপর নির্ভর করে। ক্লিয়ার? মাথায় রাখবা। হ্যাঁ, সো এই জায়গা থেকে প্রশ্ন কেমনে আসবে, আসো এবার একটা প্রশ্ন প্র্যাকটিস করি। তাহলে আমি তিনটা প্রশ্ন প্র্যাকটিস করাবো, তিনটা থেকেই নার্সিং ভর্তি পরীক্ষা তোমার প্রশ্ন আসবে। কোশ্চেন 1টা হচ্ছে, কোন গ্রহের ভর, কোন গ্রহের ভর পৃথিবীর ভরের, পৃথিবীর ভরের দ্বিগুণ, হ্যাঁ, পৃথিবীর ভরের দ্বিগুণ হলে, দ্বিগুণ হলে ওই গ্রহে, ওই গ্রহে অভিকর্ষ ত্বরণ কত, অভিকর্ষ ত্বরণ কত। এটা নার্সিং ভর্তি পরীক্ষায় সরাসরি আসবে এই টাইপের প্রশ্নগুলো। হ্যাঁ, কোশ্চেন 1। আমি আরেকটা কোশ্চেন দিব, কোশ্চেন 2। কোন গ্রহের ব্যাসার্ধ, কোন গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর, পৃথিবীর ব্যাসার্ধের, পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ হলে, হ্যাঁ, দ্বিগুণ হলে, দ্বিগুণ হলে ওই গ্রহে, ওই গ্রহে অভিকর্ষ ত্বরণ কত। হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ কত, অভিকর্ষ ত্বরণ কত। বুঝছো? তাহলে দেখো তো দুইটা প্রশ্ন আমি দিছি, তাই না? দুইটা প্রশ্নের সিমিলারিটিটা বোঝার ট্রাই করো। প্রথম প্রশ্নে আমি বলছি কি বলো, প্রথম প্রশ্নে বলছি পৃথিবীর ভরের দ্বিগুণ, এই সরি সরি, দেখছো দেখছো কি করে ফেলেছি আমি। প্রথম প্রশ্নে কি বলছি, বলছি পৃথিবীর ভরের দ্বিগুণ, তাই না? আর দ্বিতীয় প্রশ্নে আমি বলছি পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, তাই না? এই দুইটা জিনিস চেঞ্জ করে বলছি দুইটার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ কত। প্রথম যে প্রশ্নটা, প্রথম যে প্রশ্নটা আমি চেঞ্জ করছি কি বলতো, যে আমার এম প্রাইমটা হবে 2m, তাই না? 2m। আর পরের প্রশ্নে কি বলছি বলতো, আর প্রাইমটা হচ্ছে 2r। এইটা চেঞ্জ করে বলছি যে এখানে আমার জি প্রাইমটা কত, আর এখানে আমি জিজ্ঞেস করছি আমার জি প্রাইমের মানটা কত। বুঝছো? প্রশ্ন দুইটা প্যাটার্ন বুঝছো? সো এই জায়গা থেকে আসো এবার যদি আমরা সলিউশনটা চিন্তা করি। চিন্তা করো ভাই, একবারে সহজ প্রশ্ন, ডিপ্লোমা হোক বিএসসি হোক, বারবার আসবে এই টাইপের প্রশ্নগুলা, বারবার আসবে। কি বলছে দেখো, ভরের দ্বিগুণ, তাহলে জি প্রাইমটা কি হবে, আমরা জানি জি সমানুপাতিক এম না, তাহলে আমার জি প্রাইমটা কি হবে, সমানুপাতিক এম প্রাইম। এমটা কত বলতো, 2m। বুঝছো? তাহলে ভাইয়া সামনে কত আসছে দেখো, আমি এই জিনিসগুলো একবারে মুখে মুখে আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে এম প্রাইমটা কত হবে, 2m না? তাহলে দেখো তো জি প্রাইমটা কত হবে, 2g। তাহলে হবে, মনে রাখবা, যেহেতু সামনে কত দ্বিগুণ, সামনে কত আসছে দ্বিগুণ, তাহলে আমার জি প্রাইমটা হবে 2g। বুঝছো? মনে রাখবা, সমানুপাতিক ব্যস্তানুপাতিক সামনে যে সংখ্যাটা আছে ওই সংখ্যা। তার মানে এইটা বলে 2m মানে বোঝাচ্ছে তোমার অভিকর্ষ ত্বরণটা কত গুণ হবে, দ্বিগুণ হবে। দ্বিগুণ বলতে 2 × g, তার মানে কত বলতো, 2 × g এর ভ্যালু কত, 9.8। বুঝছো? 2 × 9.8 মনে রাখবা 19.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝছো? তাহলে ভাইয়া ভর, গ্রহের ভর দ্বিগুণ করলে অভিকর্ষ ত্বরণ কি দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ মানে কত, 19.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝছো? দ্বিগুণ মানে কত রে, 19.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? বুঝছো? ওকে, এরপরে আসো আমরা যদি পরের প্রশ্নটার দিকে তাকাই। দেখো, আমরা যদি পরের প্রশ্নটার দিকে তাকাই, তাহলে কি বলছে এবার দেখো তো, যে ভাই ব্যাসার্ধ যদি আমি দ্বিগুণ করি তাহলে জি প্রাইমটা কি হবে বলো, জি সমানুপাতিক 1 ভাগ আর স্কয়ার না ভাই, 1 ভাগ আর স্কয়ার। তাহলে জি প্রাইম আর প্রাইম, তাই না? তাহলে আর প্রাইমটা কত বলতো, 1 ভাগ 2r এর উপর স্কয়ার। তাহলে কত হবে বলতো, সমানুপাতিক হবে 1 ভাগ 4r স্কয়ার। কত আসছে, 4r স্কয়ার। বুঝছো? তাহলে 1 ভাগ 4 কত আসছে, 1 ভাগ 4। তাহলে এইটা দ্বারা বোঝাচ্ছে তোমার জি প্রাইমটা হবে জি ভাগ 4। কত হবে, জি ভাগ 4। তাহলে 9.8 ভাগ যদি 4 করো তাহলে সেটা আসবে 2.45। বুঝছো? 2.45 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? 2.45 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ঘটনাটা দেখো ভাই, ভর যদি দ্বিগুণ করো অভিকর্ষ ত্বরণ হবে 19.6 মিটার পার সেকেন্ড স্কয়ার, যদি ব্যাসার্ধ দ্বিগুণ করো অভিকর্ষ ত্বরণ হবে 2.45 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? সো
খুব ভালোভাবে মাথায় রাখবা যে প্রশ্নের একটা ভাষা চেঞ্জ করলে তোমার অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো নার্সিং ভর্তি পরীক্ষাতে এগুলা জায়গায় ফোকাস করা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য, ঠিক আছে? সো আশা করব যে তোমরা এই জায়গাগুলা খুব সতর্কতার সাথে মাথায় রাখবা, খুব সতর্কতার সাথে মাথায় রাখবা, ঠিক আছে? খুব সতর্কতার সাথে মাথায় রাখবা। এখন এই জায়গা থেকে আমরা যদি আরেকটা বিষয় একটু জানতে চাই, আরেকটা বিষয় জানতে চাই। আচ্ছা ওই 15 পেজের বেশি পেজ নেওয়া যায় না, না? ওকে, আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা একটু ওয়েট, আমাদের পেজ লিমিট শেষ হয়ে গেছে, বুঝছো? পেজ লিমিট শেষ হয়ে গেছে। আচ্ছা এটা সমস্যা নেই, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটা সেভ দিয়ে আমরা নতুন একটা পেজ নেই। আমাদের টপিকসও প্রায় শেষ, আমরা জাস্ট আর একটা টপিকস নিয়ে কথা বলবো। হ্যাঁ, এটা সেভ দেন, সেভ অ্যাজ পিডিএফ। সেপারেট পিকচার হিসেবে দিই। ওকে, একটু ওয়েট। আচ্ছা এখন বলি যে ভাই দেখো, তোমার কিন্তু হচ্ছে আমরা ক্লাসগুলো তোমার নার্সিং এর জন্য একবারে পারফেক্টলি নিচ্ছি, বুঝছো? তোমার শুধু কাজ হচ্ছে ভাই ভালোভাবে পড়ো আর পরীক্ষা দাও। পরীক্ষা না দিলে কিন্তু নিজের প্রিপারেশনে তুমি কখনোই বুঝতে পারবা না, বুঝছো? তোমার প্রিপারেশন কত দূর কি অবস্থা কোনোভাবেই বুঝতে পারবা না, ঠিক আছে? ওকে, সো একটু দুঃখিত, আমরা হচ্ছে আমাদের পেজ লিমিট শেষ হয়ে গেছে। আর আমাদের যে টেলিগ্রাম গ্রুপে আছে, টেলিগ্রাম গ্রুপে আমরা স্লাইডটা দিয়ে দিব তোমাকে। হ্যাঁ, সো এবার আসো এই জায়গায় আমরা যদি আরেকটু বলি যে ভাই জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড। এইটা দ্বারা তুমি আসলে কি বুঝতেছো বলো তো? এইটা দ্বারা বুঝতেছো যে ভাই পরন্ত বস্তু, মনে রাখবা, পরন্ত বস্তুর প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পাবে 9.8 মিটার পার সেকেন্ড করে, বুঝছো? পরন্ত বস্তুর প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পাবে 9.8 মিটার পার সেকেন্ড। এই জায়গা থেকে সুন্দর কিছু প্রশ্ন আসবে। এখন আমি যদি তোমাকে বলি যে আমি তোমাকে বলছি যে হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর আমি যদি তোমাকে বলি যে 1 সেকেন্ড পর বেগ কত, 1 সেকেন্ড পর বেগ কত, তুমি কি বলবা যে ভাই প্রতি সেকেন্ডে বেগ বাড়ে কত, 9.8 মিটার পার সেকেন্ড। যদি আমি তোমাকে বলি যে 2 সেকেন্ড পর বেগ কত, 2 সেকেন্ড পর বেগ কত, তাহলে তুমি কি করবা? প্রতি সেকেন্ডে বেগ বাড়তেছে কত, 9.8, তাহলে মানে কত আসবে বলো তো? 2 × 9.8 না, 9.8। তোমাকে যদি বলি ভাই 3 সেকেন্ড পর বেগ কত, 3 সেকেন্ড পর বেগ কত, তাহলে তুমি কি বলবা? 3 × 9.8 মিটার পার সেকেন্ড, বুঝছো? যদি বলি n সেকেন্ড পর বেগ কত, তাহলে তুমি কি বলবা? n × 9.8 মিটার পার সেকেন্ড, বুঝছো? তো পরন্ত বস্তুর বেগটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ক্লিয়ার? অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। হ্যাঁ, ওকে, সো এই জিনিসটা মাথায় রাখলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আমরা আমাদের পরের টপিকসে চলে যাই, ঠিক আছে? পরন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে কত করে বাড়বে? 9.8 করে বাড়বে, ঠিক আছে? বুঝছো? ওকে, এবার আসো ভাই আমরা আরেকটা টপিকসে দেখবো, সেটা হচ্ছে আমাদের মুক্তিবেগ। কি বলতো? মুক্তিবেগ বলে না সাইরা দেমা কান্দে বাসি, তাই না? এইটা হচ্ছে সেই টপিকস। আচ্ছা মুক্তিবেগ জিনিসটা কি? আচ্ছা তোমরা মাঝে মাঝে দেখো না যে পৃথিবী থেকে রকেট নিক্ষেপণ করা হচ্ছে, যেমন আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট গেছিল, তাই না? আচ্ছা, তো এই যে স্যাটেলাইট গুলো পাঠাচ্ছে, তাই না, এই স্যাটেলাইট গুলাকে আমি চাই এমন একটা বেগ দিব যেটা কখনোই আর পৃথিবীতে ফিরে আসবে না, বুঝছো? এই বেগটাকে হচ্ছে মুক্তিবেগ বলে। তার মানে মুক্তিবেগ ঘটনাটা হচ্ছে এমন যে বেগে, মনে রাখবা, যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে, কি করলে? নিক্ষেপ করলে তার পৃথিবীতে, মনে রাখবা, তার পৃথিবীতে ফিরে আসে না। হ্যাঁ, ফিরে আসে না, তাকে মুক্তিবেগ বলে। হ্যাঁ, তাকে মুক্তিবেগ বলে। মানে এমন একটা বেগ যে বেগে নিক্ষেপ করলে তুমি ওই বস্তুটার কখনোই পৃথিবীতে ফিরে আসবে না, এই বেগটাকে বলবো আমরা মুক্তিবেগ, বুঝছো? এই মুক্তিবেগটা মাথায় রাখবা। এই মুক্তিবেগটা হচ্ছে ভিই বলি, এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ। ভিটা হচ্ছে √2gr, কি বলতো? 2gr, বুঝছো? 2gr। এখানে জি তো অভিকর্ষ ত্বরণ, আর আরটা কি বলতো? পৃথিবীর ব্যাসার্ধ।
খুব ভালোভাবে মাথায় রাখবা যে এই মুক্তিবেগ নির্দিষ্ট গ্রহের জন্য নির্দিষ্ট, কি বলতো, নির্দিষ্ট গ্রহের জন্য নির্দিষ্ট। এই মুক্তিবেগ নির্দিষ্ট গ্রহের জন্য নির্দিষ্ট, বুঝছো? এই মুক্তিবেগ নির্দিষ্ট গ্রহের জন্য নির্দিষ্ট। এবং মনে রাখবা যে পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর মুক্তিবেগ, মনে রাখবা এটা বারবার পরীক্ষা আসে, পৃথিবীর মুক্তিবেগ বারবার পরীক্ষা আসে। হ্যাঁ, পৃথিবীর মুক্তিবেগ কত বলতো? পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, বুঝছো? পৃথিবীর মুক্তিবেগ কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে 11.2 কিলোমিটার যাবে, বুঝছো ঘটনাটা? তার মানে এই যে তুমি আসো, বসে আছো, তোমার যদি আমি মুক্তিবেগ দিতে পারি, তার মানে তোমাকে যদি আমি 1 সেকেন্ডে 11.2 কিলোমিটার পার বেগ দিতে পারি, তাহলে কি হবে? তুমি পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবা, বুঝতে পারছো? এবং এইটা মাথায় রাখবা, এই মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না, কি বলতো? বস্তুর ভরের উপর নির্ভর করে না। হ্যাঁ, নির্ভর করে না। তার মানে তুমি মোটু হও পাতলু হও, তুমি যেমনই হও না কেন, তোমার জন্য মুক্তিবেগ ফিক্সড। তুমি মোটু হও পাতলু হও, তোমার জন্য মুক্তিবেগ ফিক্সড। মানে তোমার আমি 11.2 দিব, তুমি পৃথিবীর বাইরে চলে যাবা, চাঁদের দেশে চলে যাবা, বুঝছো? সো মুক্তিবেগের এই ইনফরমেশন গুলো খুব ভালোভাবে মাথায় রাখবা ইনশাল্লাহ। এই জায়গাগুলো থেকেই তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন হয়। ক্লিয়ার? ওকে, এখন আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ভূস্থির উপগ্রহ। কি বলতো? ভূস্থির উপগ্রহ। এটা খুব ভালোভাবে মাথায় রাখবা। হ্যাঁ, ভূস্থির উপগ্রহ। হ্যাঁ, ভূস্থির উপগ্রহ, এগুলা নার্সিং ভর্তি পরীক্ষায় বারবার আসে। হ্যাঁ, ভূস্থির উপগ্রহ। ভূস্থির উপগ্রহ কোনটা? যে উপগ্রহ, মনে রাখবা, যে উপগ্রহ বলতে কি রে? স্যাটেলাইট। কি বলতো? স্যাটেলাইট। এমন একটা স্যাটেলাইট যেটা আমি পৃথিবী থেকে দেখবো, সে স্থির হয়ে আছে, বুঝছো? তাহলে স্থির হয়ে থাকবে, কি মনে রাখবা? যে উপগ্রহ বা স্যাটেলাইটের, যে উপগ্রহের আবর্তন কাল, মনে রাখবা, আবর্তন কাল, যে উপগ্রহের আবর্তন কাল 24 ঘন্টা। কি বলতো? 24 ঘন্টা। 24 ঘন্টা। 24 ঘন্টা কত মিনিট বলতে পারবা? 24 ঘন্টা বা 1 ঘন্টা 60 মিনিট, তাহলে 60 × 60 মা 3600 মিনিট। 3600 মিনিট তাকে ভূস্থির উপগ্রহ বলে, বুঝছো? ভূস্থির উপগ্রহ বলে। হ্যাঁ, উপগ্রহ বলে, বুঝছো? ভূস্থির উপগ্রহ বলে, ঠিক আছে? ভূস্থির উপগ্রহ বলে। এই ইনফরমেশনটা মাথায় রাখবা, যার আবর্তনকাল 24 ঘন্টা বা 3600 মিনিট, সেটাকে বলবো আমরা কি বলতো? ভূস্থির উপগ্রহ। ক্লিয়ার? এই কয়েকটা ইনফরমেশন খুব ভালোভাবে মাথায় রাখবে ইনশাআল্লাহ। এর বাইরে থেকে কিছু কোনো প্রশ্ন আসবে না। তোমাকে আমি এক্সট্রা কিছু প্র্যাকটিস, তোমাকে আমি হোমওয়ার্ক কিছু দিব, তুমি সলভ করে তোমাদের টেলিগ্রাম গ্রুপে আপলোড দিবা। সলভ করে টেলিগ্রাম গ্রুপে আপলোড দিবা। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, মাথায় রাখবা, যদি বলি যে প্রথম উপগ্রহ কোনটা? প্রথম উপগ্রহ কোনটা? প্রথম বাংলাদেশি উপগ্রহ কোনটা? প্রথম বাংলাদেশের উপগ্রহ কোনটা? প্রথম বাংলাদেশের উপগ্রহ কোনটা? প্রথম, মনে রাখবা, প্রথম চন্দ্রগামী উপগ্রহ কোনটা? আরেকটা মাথায় রাখবা, প্রথম মানববাহী উপগ্রহ কোনটা? এই 4টা উপগ্রহ জাস্ট একটু তুমি লিখে নিয়ে আসবে, ঠিক আছে? 4টা উপগ্রহ খুব ভালোভাবে মানে তুমি লিখে আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপে তুমি আপলোড দিবা, ঠিক আছে? আমি ওখান থেকে দেখে নিব যে তোমরা হোমওয়ার্ক গুলো করছো কিনা, ঠিক আছে? সো আমি মহাকর্ষ অভিকর্ষটা আজকে যতটুকু পড়াইছি, তোমার নার্সিং ভর্তি পরীক্ষার জন্য, তুমি বিএসসি হোক, ডিপ্লোমা হোক, আমি খুব সুন্দরভাবে সেপারেট করে পড়াইছি, প্র্যাকটিস করাইছি। তুমি ভালোভাবে পড়বা, আমার স্কুলের ওয়েবসাইট থেকে পরীক্ষা দিবা ইনশাআল্লাহ। এই চ্যাপ্টার থেকে এর বাইরে আর কিচ্ছু লাগবে না, এতটুকু তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? সো ভাই ভালোভাবে পড়ো, কম সময়ের মধ্যে সুন্দরভাবে বুঝাই দিছি, এতটুকু পড়লেই ইনশাআল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? সবাই ভালো থাকবা, দেখা হবে পরের ক্লাসে। আসসালাম।